ইন্ডিয়ার এক ফেমাস ইউনিভার্সিটির কালচারাল প্রোগ্রামে প্রতি বছর চ্যাম্পিয়ন হয় তাদের সিঙ্গিং গ্রুপ। তবে এবছর তাদের টেক্কা দিতে চলে আসে এক নতুন ডান্স গ্রুপ, যার মেন্টর ছিল তাদেরই এক সুন্দরী প্রফেসর, যে কিনা নিজেও ছিল দুর্ধর্ষ ডান্সার। এদিকে ওই সিঙ্গিং গ্রুপের মেন্টর হয়ে আসে এক ফেমাস গায়ক, যে আবার তাদের ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট ছিল। এবার তো এই দুই গ্রুপের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। এখন এটাই দেখার পালা যে এবারের কম্পিটিশনে কোন দল জিতবে, এত বছর ধরে জিতে আসা সিঙ্গিং গ্রুপ নাকি এই নতুন ডান্স গ্রুপ। চলুন সেটাই দেখে আসা যাক। সিরিজের নাম হ্যাঁ জুনুন। শুরুতেই আমাদের অ্যান্ডারসন ভার্সিটি দেখানো হয়। এই ভার্সিটিতে একটি সিঙ্গিং গ্রুপ ছিল, যে গ্রুপের নাম হলো সুপারসনিক গ্রুপ। তো এই গ্রুপের অনেক বিশেষত্ব রয়েছে। যেমন যখন মুম্বাইয়ের প্রতিটি ভার্সিটিকে নিয়ে ট্যালেন্ট শোর আয়োজন করা হয়, তখন প্রতিবারই অ্যান্ডারসন ইউনিভার্সিটির সুপারসনিক গ্রুপই কম্পিটিশনে যেত। আর এটা কোনো নর্মাল কম্পিটিশন ছিল না। এই ট্যালেন্ট শোর কম্পিটিশনের নাম হলো গোটস, অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম। তো এই কম্পিটিশনের আগে অ্যান্ডারসন ইউনিভার্সিটির স্টুডেন্টদের মতামত জানার জন্য একজন ইনফ্লুয়েন্সার তাদের ভার্সিটিতে যায়। ইনফ্লুয়েন্সার মেয়েটির নাম হলো নাতাশা। নাতাশা এই কম্পিটিশনের আগের দিনই অ্যান্ডারসন ইউনিভার্সিটিতে চলে আসে। এরপর সে সব স্টুডেন্টদের কাছে জানতে চায় যে তাদের মতে কে এবার এই ট্যালেন্ট কম্পিটিশন জিতবে। তখন সুপারসনিকের পক্ষের সবাই সুপারসনিক জিতবে এটাই বলতে থাকে। কিন্তু ভার্সিটিতে এই সিঙ্গিং গ্রুপ বাদেও আরও একটি গ্রুপ ছিল, যে গ্রুপ হলো একটা ডান্সিং গ্রুপ। এই গ্রুপ ওই ট্যালেন্ট কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য নাম লেখায়। এই গ্রুপের নাম হলো মিসফিটস। তো এই গ্রুপ তো বলতে থাকে যে এবারের কম্পিটিশনে তারাই জিতবে। কিন্তু তখনই সুপারসনিক গ্রুপ তাদেরকে বলে যে মিসফিটস গ্রুপ হলো 2 দিনের গ্রুপ, আর তাদের সুপারসনিক গ্রুপ তো অনেক বছর ধরেই তাদের জায়গা ধরে রেখেছে। তাদের সাথে তাদের এই নতুন গ্রুপ কিছুই করতে পারবে না, তাই তাদের এত আকাশকুসুম কল্পনারও দরকার নেই। এভাবেই তো এক কথা দুই কথা দিয়ে দুই গ্রুপের মধ্যে বেশ কথার লড়াই চলতে থাকে। এখান থেকে আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ এই ডান্সিং গ্রুপ কিভাবে তৈরি হলো আর তারপর কেন তারা ট্যালেন্ট কম্পিটিশনে পার্টিসিপেট করলো। এই সব কিছু জানতে হলে আমাদেরকে অতীতে চলে যেতে হবে। তো আমাদেরকে একটি ছেলেকে দেখানো হয়, তার নাম হলো শিবি। শিবি তার মহলার একটি প্রোগ্রামে ডান্স করে, আর তখন সবাই তো তার ডান্স মুভের অনেক বেশি প্রশংসা করতে থাকে। অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে শিবি অনেক ভালো ডান্স করতে পারে। ডান্স করা শেষেই শিবি তার এক বন্ধুর সাথে দেখা করে। তার বন্ধুর নাম হলো রোহিত। শিবি তখন রোহিতের সাথে কথা বলতে থাকে, আর আজকে অনেক ভালো ডান্স করায় তার মনও অনেক বেশি ভালো ছিল। কিন্তু তখনই সেখানে দুটো পিচ্চি ছেলে চলে আসে, আর তারা শিবিকে বলতে থাকে যে সে না অ্যান্ডারসন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাহলে তাদের তো কালকে সুপারসনিক গ্রুপের 50 বছর প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে একটা প্রোগ্রাম আছে। তো শিবি কি তাদেরকে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ দিবে? তারা অনেক বেশি ইচ্ছুক সেখানে যেতে। এই কথা শুনে কেন যেন শিবির মাথাই গরম হয়ে যায়। সে তখন ছেলে দুটোকে বলে যে কালকে সে নিজেই সুপারসনিক প্রোগ্রামে অ্যাটেন্ড করবে না, তাহলে তাদেরকে কি করে সুযোগ করে দিবে। এই বলেই সে পিচ্চি দুটোকে সেখান থেকে যেতে বলে। তাকে এভাবে রেগে যেতে দেখে তো রোহিত তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে শিবি বাড়িতে গিয়ে রোহিতকে বলতে থাকে যে তারা যে অ্যান্ডারসন ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে তাদের ডান্সের স্কিলকে কোনো মূল্যই দেয়া হয় না। সব সময় শুধু সুপারসনিককেই মূল্য দেয়া হয়। তার এসব আর একদম ভালো লাগছে না। এখন তাকে ডান্সারদের জন্য কিছু একটা তো করতেই হবে। তো এর পর দিনই আমাদেরকে অ্যান্ডারসন ইউনিভার্সিটির মধ্যে একটি ছেলেকে দেখানো হয়। তার নাম হলো বিক্রম। বিক্রম আসলে ইউনিভার্সিটিতে নতুন জয়েন করেছে, আর সেখানে তার পরিচিত বলতে একজন মেয়ে ফ্রেন্ড ছিল, তার নাম হলো প্রীতি। তো প্রথম দিন গিয়ে বিক্রম প্রীতির সাথে দেখা করে। আচ্ছা, এখানে বিক্রম সম্পর্কে আপনাদের কিছু বলে দেই। বিক্রমের এই ইউনিভার্সিটিতে পড়ার শখ অনেক আগে থেকে ছিল, আর ফাইনালি এখানে স্কলারশিপ নিয়ে আসার পর সে স্বপ্ন দেখতে থাকে যে সে সুপারসনিক গ্রুপের একজন মেম্বার হবে, কারণ সে অনেক বেশি সুন্দর গান গাইতে পারত। এটা নিয়েই সে প্রীতিকে বলতে থাকে। বিক্রম প্রীতিকে আরো বলে যে কালকে তো সুপারসনিক গ্রুপের 50 বছর বার্ষিকী হিসেবে প্রোগ্রাম রয়েছে, সে সেই প্রোগ্রামে যাবে। আর সে শুনেছে প্রোগ্রামের পরে নাকি একটি পার্টিও আছে। তো প্রোগ্রাম শেষ করে সে সেই পার্টিতেও যাবে, কিন্তু সে তো ডান্স পারে না। আর প্রীতি তো অনেক ভালো ডান্স করতে পারত, এই জন্য সে প্রীতিকে তাকে একটু ডান্স স্টেপ শেখানোর জন্য বলতে থাকে। প্রীতিও তো তখন খুশি মনে তাকে ডান্স শেখাতে রাজি হয়ে যায়।
এরপরই দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে সুপারসনিক গ্রুপকে দেখানো হয়। তারা কালকের প্রোগ্রামের জন্য রিহার্সেল করতে থাকে। তখনই সেখানে তাদের গ্রুপের প্রফেসর শান্তনু তাদের কাছে আসে এবং তাদেরকে কালকের প্রোগ্রামে অনেক ভালো করে গান করার জন্য উৎসাহ দিতে থাকে। এই শান্তনুর মেয়ে হলো চারু, সেও এই গ্রুপের সাথেই যুক্ত ছিল। তো সে তখন শান্তনুকে এসে জানায় যে তাদের কালকের প্রোগ্রামে তাদের এক্স স্টুডেন্ট এবং সিঙ্গিং স্টার গগন আহুজারও আসার কথা ছিল, কিন্তু সে একটু আগেই কল করে তা ক্যান্সেল করে দিয়েছে। এই কথা শুনেই তো শান্তনুর মনটাই খারাপ হয়ে যায়, কারণ তারা তো অনেক বেশি আশা করেছিল। যাক, এরপর আবারও আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। সে প্রীতিকে বলতে থাকে যে কালকের প্রোগ্রামে সে শুনেছে তার ফেভারিট সিঙ্গার গগন আসবে। তখন প্রীতি তাকে জানায় যে তার এত এক্সাইটেড হয়ে কোনো লাভ নেই, কারণ গগন তার আশা ক্যান্সেল করে দিয়েছে। এটা শুনেই তো বিক্রমের সব এক্সাইটমেন্ট চলে যায়। বেচারার তো বেশ মন খারাপ হয়। তো এরপরই আমাদেরকে বুদাপেস্টের দৃশ্য দেখানো হয়। সেখানেই আমরা গগন আহুজাকে দেখতে পাই। সে অনেক বড় একটি ইভেন্টে গান করছিল। বোঝাই যায় তার অনেক বেশি ফ্যান ফলোয়ার রয়েছে। তো তখন ইভেন্ট শেষে সিমরান তার কাছে আসে, যে কিনা তার অ্যাসিস্ট্যান্ট ছিল। তো সে তাকে বলতে থাকে যে সে তার কালকের মুম্বাই যাওয়ার ব্যাপারটা তাকে না জানিয়েই ক্যান্সেল করে দিয়েছে, কারণ তাদেরকে এই ইভেন্টে পরদিনও গান গাইতে হবে। এই কথা শুনে তো গগন সিমরানের উপর অনেক বেশি রেগে যায় এবং আবারও চারুর কাছে কল করে আর তাকে জানায় যে সে কালকে আসছে। তো যেই কথা সেই কাজ, পরবর্তী দিনই গগন মুম্বাই চলে যায় আর সেখানে গিয়ে সিমরানের সাথে ভার্সিটি প্রোগ্রামে জয়েন করে। তো এরপরই দেখা যায় স্টেজে উঠে শান্তনু গগনকে নিয়ে স্পিচ দিতে থাকে। তখনই আমরা জানতে পারি যে গগন এই কলেজের 10 বছর আগের ব্যাচের স্টুডেন্ট ছিল আর গগনের থেকেই তাদের সুপারসনিক গ্রুপ তৈরি হয়েছিল। আর এরপর থেকে তাদের এই গ্রুপ প্রতি বছর তাদের লিগেসি ধরে রেখেছে। আর এ কারণেই গগনের এই গ্রুপটার প্রতি আলাদা একটা টান ছিল। তাই তো সে বুদাপেস্টের প্রোগ্রাম ছেড়ে এখানে চলে এসেছে। তাছাড়া গগন শান্তনুর ফেভারিট স্টুডেন্ট ছিল। গগনকে নিয়ে শান্তনু স্যারের এই স্পিচ শুনে গগনের তো অনেক ভালো ফিল হয়। তাছাড়া গগন আসা মাত্রই ভার্সিটির স্টুডেন্টরা তার সাথে একটা সেলফি তোলার জন্য মরিয়া হয়ে ওঠে। এই সবকিছু তার খুব ভালো লাগছিল। এরপরই আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। সে যখন জানতে পারে যে গগন এখানে এসেছে, তখন তো সে দৌড়ে সেই প্রোগ্রামে গিয়ে জয়েন করে, কারণ তার তো গগনের সাথে অনেকদিন ধরেই দেখা করার ইচ্ছা। সেই সময় সেখানে সুপারসনিক গ্রুপের মেম্বাররাও তাদের সিঙ্গিং পারফরমেন্স দিতে থাকে। সেখানে থাকা সবাই তাদের পারফরমেন্স অনেক বেশি এনজয় করছিল। কিন্তু তখনই অপর দিকে আমাদেরকে শিবিকে দেখানো হয়। সে রোহিত এবং তার আরেকটি বন্ধু সামান্তাকে নিয়ে ঠিক করে যে সুপারসনিক গ্রুপ থেকে সবার অ্যাটেনশন সরানোর জন্য তারা প্রোগ্রাম চলাকালীন সময়ে ভার্সিটির মধ্যেই একটা ফ্ল্যাশ মব করবে। আর কথা মতো তারা তাই করে আর সেটা লাইভ টেলিকাস্টও করতে থাকে। তারা তো অনেক ভালো ডান্স করত। এর জন্য ভার্সিটির সবাই ধীরে ধীরে তাদের সাথে জয়েন করতে থাকে। এমনকি স্টুডেন্টরা সুপারসনিক প্রোগ্রাম দেখা বাদ দিয়ে তাদের ফ্ল্যাশ মব দেখার জন্য যেতে থাকে। এটা দেখেই তো তখন গগন বাইরে চলে যায়। এরপরই সে শিবির সাথে দেখা করে এবং তাকে কিছুটা অপমান করে বলতে থাকে যে সে ভালো নাচে, কিন্তু তার উচিত আর্টিস্টদের মতো করে স্টেজে পারফর্ম করা। শিবি তো তখন তার অপমান বুঝতে পারে না। সে তো আরো এটা ভেবে খুশি হতে থাকে যে স্বয়ং গগন আহুজা এসে তার পারফরমেন্সের প্রশংসা করে গেছে। কিন্তু রাতের বেলা সামান্তা তাকে বুঝিয়ে বলে যে গগন আসলে কি বলতে চেয়েছে। সেও তখন বুঝতে পারে যে গগন তো আসলেই তাকে অপমান করেছে। কিন্তু শিবি তখন এটা ভেবেও খুশি হতে থাকে তাদের আজকের ফ্ল্যাশ মবের ভিডিওটা অনেক বেশি ভাইরাল গেছে। এটাই তো তাদের জন্য অনেক বেশি। এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে গগন এবং শান্তনুকে দেখানো হয়। শান্তনু তখন আজকের ঘটনা নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। সে গগনকে বলতে থাকে যেই সুপারসনিক এত বছর ধরে নিজেদের জায়গা ধরে রেখেছে, সেই সুপারসনিকের পারফরমেন্স রেখে স্টুডেন্টরা আজকে একটা ডান্স গ্রুপের পারফরমেন্স দেখার জন্য গেছে। এতে সে ডান্স গ্রুপের কোনোই ভুল দেখছে না, কিন্তু ভুলটা হলো তাদের, কারণ তারা তাদের জায়গা ঠিক করে ধরে রাখতে পারছে না। আর এটা ঠিক করে ধরে রাখার জন্য তার একজন ইয়াং এবং অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষকে প্রয়োজন, যে কিনা তাদের মেন্টর হয়ে তাদের সুপারসনিক গ্রুপকে অক্ষুণ্ণ রাখতে পারবে। অর্থাৎ সে তখন ইনডিরেক্টলি গগনকে এখানে থেকে যাওয়ার জন্য বলতে থাকে। এমনকি সে তো নিজে রিটায়ার্ড করে গগনকেই তার জায়গা দিতে চাচ্ছিল। গগন তো এটা বুঝতে পেরে এবার ভাবনাই পড়ে যায়। সে কি বলবে কি করবে বুঝতে পারে না, কারণ বাইরে তো তার আরো উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আবার এই সুপারসনিক গ্রুপও তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সেই সবকিছু নিয়েই এবার একটু দ্বিধায় পড়ে যায়। এরপরই আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। সে সুপারসনিক গ্রুপের সেই পার্টিতে যায়, কিন্তু সেখানে সিঙ্গেল কেউ অ্যালাউড ছিল না।
এর জন্য তাকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু তখনই আমরা অপরদিকে সুপারসনিক টিমের লিড সিঙ্গারকে দেখতে পাই। তার নাম হলো রিয়া। সেও সেই পার্টিতে তাদের ভার্সিটির বাস্কেটবল টিমের ক্যাপ্টেন রাহুলের সাথে করে যাচ্ছিল। কিন্তু রাহুল তখন তাকে তার ড্রাইভিং নিয়ে কথা শোনালে রিয়ার মাথাই গরম হয়ে যায়। তাই সে তখনই রাহুলকে মাঝ রাস্তায় ফেলে সেই পার্টির লোকেশনে চলে আসে। সেখানে এসে সে বাইরে বিক্রমকে দাঁড়িয়ে থাকতে দেখে আর তাকে বলে যে সে কি তার সাথে পার্টিতে যাবে। বিক্রম তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে তো আগে থেকেই অনেকবার রিয়াকে লাইন মারার চেষ্টা করেছে। কিন্তু রিয়া তো অনেক বড়লোক ঘরের মেয়ে ছিল, আর তাছাড়া সুপারসনিক টিমের লিড সিঙ্গার বলে কথা, ভাবতে একটু থাকবেই। তাই রিয়া কখনো বিক্রমকে পাত্তাই দিত না। কিন্তু আজ তার রাহুলের উপর রাগ হয়েছিল, এ কারণেই সে তার সামনে যাকে পেয়েছে তাকে নিয়েই পার্টিতে চলে যায়। কিন্তু পার্টিতে যাওয়ার পরই বিক্রম দেখতে পায় যে রিয়া তার সাথে নেই। তাই সে তখন রিয়াকে সেখানে খুঁজতে থাকে। এরপরই আমাদেরকে শিবিকে দেখানো হয়। সে রাতে আবারও সমুদ্রের পাড়ে রোহিত এবং সামান্তার সাথে দেখা করে আর তাদেরকে বলতে থাকে যে সে অনেকদিন ধরে এটা ভেবে আসছে, আর আজ সে তার প্ল্যানটা তাদের সাথে শেয়ার করবে। সেটা হলো সে তাদের ভার্সিটিতে একটা ডান্সিং গ্রুপ খুলবে। এরপর তারা গোটস কম্পিটিশনে পার্টিসিপেট করে বিজয়ীও হবে, আর এরপর থেকে তাদের গ্রুপের নাম অ্যান্ডারসন ভার্সিটির সাথে আজীবনের জন্য জুড়ে যাবে, আর তাদের কম্পিটিশন হবে সুপারসনিকের সাথে। শিবি আরো বলে যে তার জীবনের এখন একটাই লক্ষ্য, তা হলো সে চায় অ্যান্ডারসন ভার্সিটিকে যেন সবাই তাদের ডান্সিং গ্রুপের নামে চেনে। এসব শুনে তার বন্ধুরাও তখন তার সাথে যোগ দিতে রাজি হয়ে যায়। এরপরই আমাদেরকে গগনকে দেখানো হয়। সে সিমরানের সাথে করে বুদাপেস্টে ফিরে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছিল। তখনই সিমরান তাকে একজন ক্লায়েন্টের কথা জানায়, যেখানে গগনকে তাদের পার্সোনাল সিঙ্গার হিসেবে জয়েন করার অফার দেয়া হয়েছে। গগন এটা শুনে তাকে বলে যে সে হলো একজন আর্টিস্ট, সেভাবে কারো গোলাম হতে পারে না। সিমরান তখন তাকে বলে যে তাদের এই ক্লায়েন্ট অনেকগুলো টাকা অফার করছে, তাদের এটা হাতছাড়া করা উচিত নয়। এই কথা শুনে গগন বলে যে সবসময় টাকাই সবকিছু না, তার জন্য তার সম্মানের মূল্য অনেক বেশি। তো তারা এই নিয়ে কিছুটা কথা কাটাকাটি করছিল। তখনই গগনের কাছে হঠাৎ করে চারুর কল আসে। গগন তখন তার কল পেয়ে তো অনেক বেশি ঘাবড়ে যায়, তাই তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে একটা হসপিটালে যায়। এরপর সে চারুর সাথে দেখা করলে চারু তাকে জানায় যে তার বাবা অর্থাৎ শান্তনু হঠাৎ করে স্ট্রোক করেছে। সে অনেক বেশি টেনশনে ছিল। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে অপরদিকে বিক্রমকে দেখানো হয়। সে তো এই পার্টিতে রিয়াকেই খুঁজতে থাকে, তবে তাকে খুঁজতে খুঁজতে সে তার ফ্রেন্ডদেরকে খুঁজে পায়। তো তাদের কাছে রিয়ার কথা সে যখন জিজ্ঞেস করে, তখন রিয়ার ফ্রেন্ডরা তাকে টিজ করতে থাকে আর তাকে বলে যে সে কি আবার রিয়াকে ভালো টালোবাসে নাকি। বিক্রম তো এ কথা শুনেই ব্লাশ করতে থাকে আর বলতে থাকে না না, ভালোবাসে না, কিন্তু সে রিয়ার বিগ ফ্যান। তো এরপরই সে সেখানে রিয়াকে খুঁজে পায়, কিন্তু তার সাথে কথা বলতে গেলেই দেখা যায় যে রিয়া তো তাকে ইগনোর করে চলে যায়। তবুও বিক্রম থেমে থাকে না। সে পুরো রাত অনেক এনজয় করে, কিন্তু হঠাৎ করেই সেখানে পুলিশের টহল পড়ে। যারা যারা সেখানে নেশা জাতীয় জিনিস নিচ্ছিল তাদেরকেই পুলিশ ধরে নিয়ে যেতে থাকে। তখন এই কারণে তো রিয়াকেও পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। তখনই বিক্রম তার দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। পুলিশও তখন রিয়াকে ছেড়ে দিয়ে তার বদলে বিক্রমকে নিয়ে যেতে থাকে। কিন্তু পুলিশ তো তার সাথে কিছুক্ষণ কথা বলে খুব ভালো করেই বুঝতে পারে যে বিক্রম একটা ভালো ছেলে। এর জন্য পুলিশ তাকে ছেড়ে দেয় আর বলে যে সে যেন মন লাগিয়ে জীবনে কিছু করার চেষ্টা করে, সে নিশ্চয়ই জীবনে সফল হবে। এরপর আবারও আমাদেরকে শান্তনুকে দেখানো হয়। সে তো অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট ছিল। তখনই গগন তার পাশে গিয়ে বসে থাকে। এরপরই শান্তনুর একটু জ্ঞান ফিরলে সে গগনকে বলতে থাকে যে তার এখন ভালো লাগছে, গগন যেতে পারে, কারণ তার ফ্লাইটের সময় হয়ে গেছে। সে আর তাকে আটকে রাখতে চায় না। কিন্তু তখনই গগন তাকে বলে যে তার আর এতে যায় আসে না। এই কথা শুনে তো শান্তনু অনেক বেশি খুশি হয়ে যায়, অর্থাৎ সে তার অফারে রাজি হয়ে গেছে। সুপারসনিক গ্রুপের জন্য এত ভালো একজন মেন্টরকে পেয়ে যাওয়ায় তো সে খুশি মনেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মুহূর্তের মধ্যেই তার মৃত্যুর খবর পুরো ভার্সিটিতে ছড়িয়ে যায়। সবাই তো তার মৃত্যুর কথা শুনে অনেক বেশি মর্মাহত ছিল, বিশেষ করে গগন এবং চারু তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এরপরে শান্তনুর মৃত্যুতে একটা স্মৃতিচারণের প্রোগ্রাম করা হয়। সেখানে আরো অনেক এক্স স্টুডেন্টরা এসেছিল, তাদের মধ্যেই একজন ছিল সুস্মিতা। গগন তখন সেখানে বসে শান্তনুর কথা মনে করে কান্না করতে থাকে। সেই সময় সুস্মিতা এসে তাকে সান্ত্বনা দেয়। গগন তখন তাকে সেখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়।
এরপরই তারা দুজন মিলে চলে যায় শান্তনুর অফিস রুমে। সেখানে গিয়ে গগন শান্তনুর রেখে যাওয়া সেই জিনিসগুলো দেখতে থাকে। আর সুস্মিতা এবং গগন যেহেতু ব্যাচমেট ছিল, তাই তারা তাদের শান্তনুর সাথে থাকা পুরনো মেমোরিগুলোর কথাই মনে করতে থাকে। গগন তখন সুস্মিতাকে বলে যে শান্তনু তাকে এখানেই থেকে যেতে বলেছিল, কিন্তু সে কি করবে এখনো ঠিক করে বুঝতে পারছে না। তখন সুস্মিতা তার ঘাড়ে হাত রেখে বলে যে তার এখানেই থেকে যাওয়া উচিত। তো তাদের এই কথা শুনে মনে হতে থাকে যে তাদের দুজনের হয়তো কোনো একটা অতীত ছিল, কিন্তু তা কি ছিল তা সম্পর্কে আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো সুস্মিতার কথা শুনে তো গগন যেন অদ্ভুত এক শক্তি পায়। তাই সে তাড়াতাড়ি করে সিমরানের কাছে যায়। সিমরান তার অ্যাসিস্ট্যান্ট হলেও গগন তাকে পছন্দ করত, তাই সে সিমরানকে বলতে থাকে যে সে এখানে থাকতে চায় আর সে চায় সিমরানও যেন তার সাথে থেকে যায়। কিন্তু সিমরান তখন তাকে বলতে থাকে যে সে তার সাথে একটা কন্ট্যাক্টে ছিল, তার কথা মতো তাকে ইভেন্ট করতে হতো। কিন্তু গগন এখন ইন্ডিয়া কেন থেকে যেতে চাচ্ছে? তো তার এরকম কথা শুনে গগন অনেক কষ্ট পায়, কারণ সে ভেবেছিল সিমরান হয়তো তাকে পছন্দ করে, এর জন্য তার সাথে কাজ করছে। কিন্তু এখন সে বুঝে গেছে যে সিমরান শুধুই তার নিজের স্বার্থের জন্য গগনের সাথে ছিল। এর জন্য সে সিমরানকে শেষবারের মতো বিদায় জানিয়ে চলে আসে। এরপরই দেখানো হয় সুপারসনিক গ্রুপের নতুন প্রফেসর আসে। তার নাম হলো দিনা। আর সে শান্তনুর কথায় গগনকে সুপারসনিকের মেন্টর বানায়। কিন্তু এটা দেখে তখন চারু অনেক কষ্ট পাচ্ছিল, কারণ তার বাবা তাকে না সিলেক্ট করে গগনকে সিলেক্ট করেছে। কিন্তু সে এটা নিয়ে কোনো প্রকার রিয়াক্ট করে না। তবুও হয়তো বা গগন এটা বুঝতে পেরেছিল। এর জন্য সে বলে যে তার পক্ষে মেন্টরশিপ একা করা সম্ভব না, তার ঠিক করে তাদের সবাইকে হ্যান্ডেল করার জন্য চারুকেও লাগবে। চারুকে দেখে তখন মনে হয় যে সেই কথাটা শুনে খুশি হওয়ার অ্যাক্টিং করছে। অন্যদিকে আমাদেরকে রোহিতকে দেখানো হয়। সে তাদের ভার্সিটিতে হওয়া একটা ইনফ্লুয়েন্সার ইভেন্টে গিয়েছিল, কারণ তারও অনেক ফলোয়ার ছিল। তাছাড়া আমরা এটাও জানতে পারি যে রোহিত হলো গে। কিন্তু একজন যখন তাকে LGBTQ সাপোর্ট করার জন্য একটা টি শার্ট প্রমোট করতে বলে, তখন সে সেই লোকটিকে বলে যে তার আইডেন্টিটি তার পার্সোনালিটিকে ডিফাইন করে না, আর তাছাড়া তার গে হওয়ার সাথে তার ক্যারিয়ারের কোনো কানেকশন নেই। এটা বলে সে সেই অফার রিজেক্ট করে দেয়। এরপরই আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয়। তার নাম হলো অভি। অভিও সেই ইভেন্টে ছিল, আর অনেক ভালো গান করতে পারায় তারও অনেক বেশি ফলোয়ার ছিল। কিন্তু সে কখনো এই ইনফ্লুয়েন্সার ইভেন্টে আসতে চায়নি। কিন্তু এখানে এসে সে জানতে পারে যে সুপারসনিক গ্রুপের মেম্বার রিয়া, তার নাম এই ইভেন্টে লিখে গেছে। তাই সে তখন রিয়ার সাথে দেখা করতে যায়। রিয়া তখন তার 1 মিলিয়ন ফলোয়ারের জন্য পাওয়া পেইড প্রমোশনের অফার পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই অভি তার কাছে জানতে চায় যে সেই ইভেন্টে তার নাম কেন লিখিয়েছে। রিয়া তখন তাকে বলে যে যাতে করে সে পেইড প্রমোশনের অফার পায়। অভি তখন তাকে বলে যে সে একজন আর্টিস্ট, সে এভাবে কোনো কিছুর পেইড প্রমোশন করতে চায় না। কিন্তু তখন রিয়া তাকে বলে যে তাহলে এই কথা সে তো তাকে আগে বলবে। সে চাইলে তার ট্যালেন্ট শো করার জন্য তাদের সুপারসনিক গ্রুপের জন্য অডিশন দিতে পারে, আর তাছাড়া সে রিয়ার সাথে আসুক, সে তাকে ভার্সিটিতে ড্রপ করে দিবে। যাক, তো এরপরে আমাদেরকে শিবি, রোহিত এবং প্রীতিকে দেখানো হয়। তারা তাদের ডান্সের গ্রুপ খোলার জন্য তাদের এক জুনিয়রকে দিয়ে একটা পোস্টার বানায়, যেটা ছিল তাদের গ্রুপে জয়েন করার একটা অডিশনের পোস্টার। আর তার সাথে সাথে তাদের নতুন গ্রুপ শুরু করার জন্য এসেনশিয়াল যা যা লাগবে, যেমন ডান্স প্র্যাকটিস করার জন্য অডিটোরিয়াম, তারপর আরো কিছু ইকুইপমেন্ট, এই সব কিছু নিয়ে একটা পিটিশন তৈরি করে। এরপর সেটা দেখানোর জন্য দিনা ম্যাডামের কাছে যায়। ম্যাম প্রথমে তাদের সাথে দেখাই করতে চায় না, কিন্তু এরপর কোনোভাবে শিবি তার সাথে দেখা করে এবং তাকে তাদের ডান্স গ্রুপ খোলার ব্যাপারে জানায়। কিন্তু দিনা ম্যাম তো পুরো জিনিসটাকে ইগনোর করে। শিবি তখন সেখানে সুপারসনিক গ্রুপের নতুন কিছু মেম্বারের জন্য অডিশনের পোস্টার দেখতে পায়। এবার আমাদেরকে 6 মাস আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই বিক্রম তার বাবাকে তাকে অ্যান্ডারসন ভার্সিটিতে ভর্তি করানোর জন্য বলতে থাকে এবং তাকে এটাও বলে যে অ্যান্ডারসন ভার্সিটিতে সুপারসনিক টিম রয়েছে, যে টিমের সাথে সে যুক্ত হতে চায়। কিন্তু তারা গ্রামে থাকায় তার বাবা তাকে বলে যে শহরে গিয়ে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায়, তাই সে তাকে পাঠাতে পারবে না। সে চায় না তার সন্তানও নষ্ট হোক। কিন্তু তখন বিক্রমের মাই একমাত্র তাকে সাপোর্ট করেছিল এবং তার বাবার জায়গায় সে ভর্তি ফর্মে সাইন করে দিয়েছিল। এরপর দেখানো হয় শিবিকে। তাকে দিনা ম্যাম রিজেক্ট করে দিলে সে সেটি নিয়েই ভাবতে থাকে। তাছাড়া তাদের অডিশনে এখন পর্যন্ত কেউ পার্টিসিপেট করার জন্য আসেনি। যাক, তো তখনই সেখানে রোহিত আসে এবং শিবির কাছে জিজ্ঞেস করে যে তার মন খারাপ কেন। শিবি তখন তাকে জানায় যে আসলে সে দিনা ম্যামের থেকে রিজেক্ট হয়েছে। তখন রোহিত তার কাছে জিজ্ঞেস করে যে সে ম্যামকে তাদের প্রেজেন্টেশন কি দেখিয়েছে।
শিবি জানায় যে না, সে তো প্রেজেন্টেশন দেখাতেই ভুলে গেছে। তখন তো রোহিত তার উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বলে যে তারা এদিকে তার স্বপ্ন পূরণ করার জন্য এত কিছু করছে আর সে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস অর্থাৎ প্রেজেন্টেশন দেখাতেই ভুলে গেছে। তো সে এভাবে কথা শোনাতে থাকলে শিবিও ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর তাকে বলে যেভাবে বসে থেকে জ্ঞান সবাই দিতে পারে কিন্তু কাজের কাজ কেউ করতে পারে না। তখনই তো রোহিত সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে তখন দেখানো হয় সুপারসনিকের জন্য অডিশন নেওয়া হতে থাকে। সেখানে গগন সবার অডিশন নিতে থাকে কিন্তু দেখা যায় যে তার কাউকেই তেমন পছন্দ হচ্ছিল না। তখন সেই রিয়া রানার ছেলেটি অর্থাৎ অভি গানের অডিশন দেয় আর তার গানের গলা এতটাই বেশি ভালো ছিল যে গগন তাকে সেই মুহূর্তেই সিলেক্ট করে নেয়। অভি তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তো বিক্রমও তো অডিশনে নাম লিখিয়েছিল, তাই সেও প্রার্থনা করতে থাকে যে তারও যেন সিলেকশন হয়ে যায়, কারণ সেই সুপারসনিকের স্বপ্ন দেখেই তো এখানে এসেছিল। কিন্তু দেখা যায় তার অডিশন তো কাল রাখা হয়। এরপর আমাদেরকে আবারও গগনকে দেখানো হয়। সে যেহেতু মুম্বাইতে শিফট হচ্ছে, এর জন্য মুম্বাইতে থাকার জন্য সে ফ্ল্যাট দেখতে বের হয় আর তার সাথে ছিল তার ফ্রেন্ড সামান্থা। তো সে সামান্থাকে নিয়ে ফ্ল্যাট দেখতে থাকে আর তখনই আমরা জানতে পারি যে সামান্থার বিয়ে হয়েছিল আর একটি বাচ্চাও আছে, কিন্তু তার রিসেন্টলি ডিভোর্স হয়ে গেছে, যার জন্য সে এখন একজন সিঙ্গেল মাদার। তো গগন তখন সামান্থার দিকে ইন্টারেস্ট দেখাতে থাকে আর সামান্থাকে দেখেও গগনের প্রতি ইন্টারেস্টেড বলে মনে হয়। এরপরে আমাদেরকে শিবিকে দেখানো হয়। সে তার এলাকার বড় ভাইয়ের কাছে যায়, যে আবার তার ডান্সের গুরুও ছিল, আর সে তাকে জানায় যে তাদের ভার্সিটির থেকে তাদের ডান্স প্র্যাকটিসের জন্য অডিটোরিয়াম দেওয়া হচ্ছে না। তখন সেই গুরু অর্থাৎ শুভ্র তাদেরকে একটি জায়গায় নিয়ে যায় আর বলে যে এই জায়গাটা সে তার নিজের ডান্স স্টুডিও বানানোর জন্যই রেখে দিয়েছিল, কিন্তু তারা তার খুব আপন, তাই সে তাদেরকে প্র্যাকটিসের জন্য এই হলটি দিচ্ছে। শিবি সহ বাকি সবাই তো তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর শিবি বলতে থাকে যে তাকে রোহিতের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে এই খুশির মোমেন্ট ঠিক করে এনজয় করতে পারছে না সে। ঠিক তখনই সেখানে রোহিত চলে আসে। সে এসেই তো শিবিকে হাক করে আর সরিও বলে। এরপরই তাদের মধ্যে সবটা ঠিক করে নেয়। এরপর রোহিত বলে যে সে তাদের ডান্সিং গ্রুপ প্রমোট করার জন্য একটা অনেক ভালো রিল আইডিয়া পেয়েছে। তারা নতুন গানে রিল করবে আর তার সাথে সাথে তার কাছে প্রমোশনের জন্য আসা LGBTQ টি শার্ট তারা 3 জন পরে নিবে। এতে করে তারা টি শার্টও প্রমোট করে দিতে পারবে, আবার তাদের রিল বানানোর কাজও হয়ে যাবে। সবার কাছে তো তার এই আইডিয়া অনেক বেশি ভালো লাগে, তাই তারা 3 জন মিলে তার আইডিয়া মোতাবেক একটা রিল বানিয়ে ফেলে। আর সেখানের কমেন্ট বক্সে তারা তাদের গ্রুপের অডিশনে পার্টিসিপেট করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেয় আর দেখা যায় রাতারাতি তাদের ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, যার জন্য তাদের গ্রুপে 77 জনের উপরে অডিশন দেওয়ার জন্য নামও লেখায়। এরপরই আমাদেরকে বিক্রম এবং প্রীতিকে দেখানো হয়। প্রীতি অনেক ভালো ডান্স করতে পারত, এই জন্য সে যখন শিবির বানানো রিলস দেখতে পায় তখন তো সেই রিলসের রিক্রিয়েট করার জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। বিক্রমও তখন তাকে এটা করার জন্য উৎসাহ দিতে থাকে। এরপর তো সে প্রীতির ভিডিওও করে দেয়। অন্যদিকে দেখানো হয় শিবি তো সবার অনলাইনের অডিশন দেখে তাদেরকে ফিডব্যাক জানাতে থাকে। তারা অনেক খুশি ছিল। তখন প্রীতির কাছেও মেসেজ আসে যে তাকে অডিশনের মধ্যে শর্টলিস্ট করা হয়েছে। এটা দেখে তো প্রীতি অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরদিনই সে বিক্রমের সাথে করে তার অডিশন দেখার জন্য যায়। বিক্রম তো তখন অনেক বেশি নার্ভাস ছিল, কিন্তু তারপরেও সে তার ইউনিক স্টাইলে একটা ইউনিক গান গেতে থাকে। আর তার গান গাওয়া শেষ হলে সবাই তো তার জন্য তালি বাজাতে থাকে। সবার তার গান খুব ভালো লেগেছিল, কিন্তু গগন তো বিক্রমকে রিজেক্ট করে দেয়। বিক্রম তখন অনেক বেশি কষ্ট পায় আর সেখানে বসেই কাঁদতে থাকে। তো এরপরই আমাদেরকে একটি পার্টি দেখানো হয়। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই, তার নাম হলো সাবরিনা। সাবরিনা এইবারে তার ব্যাচেলার পার্টি করতে এসেছিল। সেখানে সে অনেক এনজয় করছিল, কিন্তু তখনই তার কাছে তার এক্স চলে আসে আর সে তার কাছাকাছি আসারও চেষ্টা করতে থাকে। তাছাড়া সাবরিনা যখন তাকে সেখান থেকে চলে যেতে বলে তখন তো লোকটি তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। এটা দেখে তো সাবরিনার অনেক বেশি রাগ হয় আর তখনই সে তার হাতে থাকা কাচের বোতল তার এক্সের মাথায় মেরে বসে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে সুপারসনিক গ্রুপ দেখানো হয়। তো দেখা যায় এই সুপারসনিক গ্রুপের আগের মেম্বাররা একসাথে বসে রিহার্সেল করতে থাকে। তখনই তাদের কাছে গগন আসে আর বলে যে নতুন মেম্বার এবং পুরাতন মেম্বারদের মধ্যে কে সবচেয়ে বেস্ট তা নিয়েই একটা কম্পিটিশন হবে। গগনের কাছে পুরাতন যাদেরকে মনে হবে যে তারা অতটাও ভালো না, তাদেরকে গগন এই গ্রুপ থেকে বাদ দিয়ে দিবে। গ্রুপের ভালোর জন্য এটা করতেই হবে। এসব শুনে তো তখন পুরাতন মেম্বাররা বেশ ঘাবড়ে যায়। এদিকে চারুর কাছেও জিনিসটা ঠিক বলে মনে হয় না, কারণ এদের সবাইকে তার বাবা শান্তনু সিলেক্ট করে গিয়েছে।
তো এই নিয়ে সে গগনের সাথে কথা বললে গগন তাকে বলে যে সে বেস্ট সিঙ্গারদের ছাড়া তাদের গ্রুপে রাখবে না, এতে তাদের গ্রুপেরই ক্ষতি। যাক, তো এরপরই দেখানো হয় পুরাতন সিঙ্গাররা আবারও অডিশন দিতে থাকে। গগন তখন সবার গাওয়া গান অনেক মন দিয়ে শুনতে থাকে। এরপরই সে অডিশন শেষে তার সিদ্ধান্ত জানায়। তখনই সেই গ্রুপ থেকে পুরাতন দুজন মেয়ে বাদ পড়ে যায়। তাদের তো খুব মন খারাপ ছিল। অন্যদিকে দেখানো হয় শিবিদের নতুন পাওয়া হলে তাদের ভার্সিটি থেকে অডিশনে সিলেক্ট করা ডান্সাররা চলে আসে। তখন শিবি, রোহিত আর প্রীতি মিলে তাদের ডান্সের মেন্টর হয়। কিন্তু প্রথম দিন আসার পর যখন সবাইকে দ্বিতীয় দিন আসার জন্য একটু টাইম দেয়া হয়, তখন তো সবাই বলতে থাকে যে তাদের এই টাইমে ক্লাস থাকে, যেহেতু তারা সবাই ফার্স্ট ইয়ারের, তাই তাদেরকে ক্লাস অ্যাটেন্ড করতেই হবে। সেই সময় তো তাদের আসা সম্ভব নয়। রাতে তখন শিবি এবং প্রীতি মিলে স্টুডেন্টদের এভাবে তাদের সাথে ডান্সে জয়েন করতে না পারার বিষয়টা নিয়ে অনেক ভাবতে থাকে। তখনই প্রীতি শিবিকে বলতে থাকে যে সে দেখেছে সুপারসনিক টিম হ্যান্ডেল করার জন্য চারু রয়েছে, যে কিনা সুপারসনিক গ্রুপের সব ধরনের অফিসিয়াল কাজ করে দিতে পারে, কারণ সেই এই ভার্সিটির একজন স্টাফ। তাই তাদেরও এমনই কাউকে লাগবে যে কিনা তাদের মেন্টর হবে এবং তাদের সাথে সাথে ভার্সিটির একজন স্টাফও হবে। তাছাড়া তাদেরকে এমন কাউকে খুঁজতে হবে যার মধ্যে কিনা কিছু করার স্বপ্ন রয়েছে আর যে ডান্স করতেও ভালোবাসে। এটা বলে প্রীতি নিজেই তাদের ভার্সিটির সব প্রফেসরদেরকে স্টক করতে শুরু করে দেয় যে তাদের জন্য কে সবচেয়ে পারফেক্ট হবে। তখনই সে সেখানে নতুন জয়েন করা হিস্ট্রির প্রফেসরের প্রোফাইল খুঁজে পায়, আর সেই প্রফেসর হলো সাবরিনা। সে ডান্স করতে অনেক বেশি ভালোবাসত। এর জন্য প্রীতি আর শিবি মিলে ঠিক করে যে তারা সাবরিনাকেই তাদের মেন্টর হওয়ার জন্য বলবে। এরপরে আমাদেরকে সাবরিনাকে দেখানো হয়। সে দিনা ম্যামের সাথেই কথা বলছিল, আর তখনই আমরা জানতে পারি যে দিনা ম্যাম হলো সাবরিনার আন্টি হয়। কিন্তু দিনা ম্যাম সাবরিনাকে অনেক বেশি বকাঝকা করতে থাকে, কারণ সে সেদিন বারে অলমোস্ট তার এক্সকে খুনই করে ফেলেছিল। সে তো বেঁচে গিয়েছে বলে সাবরিনার বাবা তাকে ছাড়াতে পেরেছে। আর তাছাড়া সাবরিনার বাবার কথাতেই তো সে সাবরিনাকে তাদের ভার্সিটির একজন প্রফেসর বানিয়েছে। তাই সাবরিনা যেন কোনো ঝামেলা না করে, সে যেন এখানে ঠিকঠাক করে কাজ করে। এইসবই দিনা ম্যাম সাবরিনাকে বলতে থাকে। যাক, তো সেখান থেকে বেরিয়েই সাবরিনা তার ক্লাসে যেতে থাকে। তখনই তার কাছে শিবি যায়, আর সে গিয়েই সাবরিনাকে বলতে থাকে যে সে এখানে তার কাছে এসেছে একটা আবদার করতে, আর তা হলো তারা এটা জানে যে সাবরিনা নাচ করতে অনেক পছন্দ করে। আর এদিকে শিবিরাও চাচ্ছে একটা ডান্স গ্রুপ খুলে এই ভার্সিটিতে ডান্স গ্রুপের একটি নাম করতে, তাই তারা তার কাছে এসেছে। সাবরিনা তখন তাদের কাছে জিজ্ঞেস করে যে ঠিক আছে, সে তাদের সব কথা বুঝতে পেরেছে, কিন্তু এখানে সে কিভাবে হেল্প করতে পারবে। তখন শিবি তাকে বলে যে তাদের এই গ্রুপের জন্য একজন মেন্টরের প্রয়োজন, আর তারা চায় যে সাবরিনা যেন তাদের মেন্টর হয়। কিন্তু সাবরিনা তখন তাদেরকে মানা করে দেয় আর বলে যে এই বিষয়ে তার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। কিন্তু তখনই প্রীতি পেছন থেকে তাকে বলে যে সাবরিনা কি তাদের স্বপ্ন পূরণ করতেও তাদেরকে হেল্প করবে না। এই কথা শুনেই সাবরিনা পেছনে তাকায়, কিন্তু আবারও সামনে ফিরে চলে যায়। এরপরে আমাদেরকে বিক্রমকে দেখানো হয়। সে তার ক্লাসমেট অভির কথা শুনে জানতে পারে যে রিয়ার গান গগনের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর জন্য সে পরদিনই রিয়ার সাথে দেখা করতে রিয়ার গাড়িতে উঠে পড়ে। রিয়া তো তখন অনেক বেশি বিরক্ত হয় আর বিক্রমকে তার গাড়ি থেকে নেমে যেতে বলতে থাকে। কিন্তু বিক্রম তখন তাকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে আর বলে যে সে আসলে ঠিকমতো গগনের কাছে অডিশন দিতে পারেনি, এর জন্য তাকে সিলেক্ট করা হয়নি। তো এখন সে রিয়াকে বলে যে সে যেন তাকে আবারও অডিশন দেওয়ার একটা সুযোগ করে দেয়, কারণ সে অনেক আশা নিয়ে এই অ্যান্ডারসনে এসেছে সুপারসনিক গ্রুপে জয়েন করার জন্য। এই স্বপ্ন পূরণ করতে না পারলে সে তো তার বাবার সামনে মুখই দেখাতে পারবে না। তো তার এসব কথা শুনে রিয়ার এবার কিছুটা মায়া লাগতে থাকে। এর জন্যই সে তখন বিক্রমকে বলে যে গগন প্রতিদিন ভোরবেলা কলেজে রেওয়াজ করার জন্য আসে, তাই বিক্রম চাইলে সেই সময় গিয়েই গগনের সাথে দেখা করতে পারে। যদি এতে কিছু উপকার হয় তো বিক্রম তো তার কাছ থেকে এটা জেনে খুবই খুশি হয়ে যায়। আর পরদিন ভোরবেলাতেই ভার্সিটিতে গিয়ে সুমধুর সুরে গান গাইতে থাকে। তখন তো গগনও তাকে এভাবে গান গাইতে শুনে অনেক বেশি মুগ্ধ হয়, আর এর পরই সে বিক্রমকে তাদের গ্রুপে সিলেক্ট করে নেয়। বিক্রম তো তখন অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে আমাদেরকে সেই ডান্স গ্রুপকে দেখানো হয়। সেখানে নতুন দুজন অ্যাড হয়েছে, যে দুজন ছিল রাহাত এবং মাহিরা। তারা দুজন ছিল বেস্ট ফ্রেন্ড।
কিন্তু রাহাত ছিল অন্ধ। সে চোখে দেখতে পারতো না ঠিকই, কিন্তু অনেক সুন্দর ডান্স করতে পারত। তাছাড়া মাহিরাও অনেক ভালো ডান্স করতে পারে। আর তার সাথে সাথে যদি কখনো কেউ রাহাতকে বুলি করতে আসতো, তখনই তো মাহিরা রাহাতের হয়ে সবাইকে জবাব দিয়ে দিত। তারা এতটাই ভালো ফ্রেন্ড। তো তাদের ডান্স এত বেশি ভালো হয় যে সবাই তাদের দুজনের অনেক বেশি প্রশংসা করতে থাকে আর তাদের টিমের সাথেও অ্যাড করে নেয়। এরপরই দেখানো হয় প্রীতির মাথায় একটা বুদ্ধি আসে যে তারা সাবরিনাকে তাদের মেন্টর বানানোর জন্য কিভাবে রাজি করাবে। তো এরপরে তারা সবাই মিলে চলে যায় লাইব্রেরিতে। আর তখন রাহাত অন্ধ হওয়ার ফায়দা তুলে লাইব্রেরিয়ানকে তার ওয়াশরুম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বলে আর সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপরে সাবরিনা লাইব্রেরিতে গেলে সবাই মিলে ডান্স পারফরমেন্স করে তাকে সেখানেই পটিয়ে ফেলে। আর সাবরিনাও তো তখন খুশি মনে তাদের মেন্টর হয়ে যায়, যার জন্য ডান্স গ্রুপের সবাইও অনেক হ্যাপি হয়। আর তারা বলতে থাকে যে তারা এবার সুপারসনিককে হারিয়েই দিবে। তো এখান থেকেই দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। এদিন অ্যান্ডারসন ভার্সিটির ফ্রেশার পার্টি ছিল। সবাই তো সেখানে রেডি হয়ে যেতে থাকে। সবাই তো বেশ এক্সাইটেডও ছিল। কিন্তু আমরা তখন মাহিরাকে দেখতে পাই, যে কিনা ফ্রেশার পার্টিতে পরার জন্য একটা জামা কিনেছিল, কিন্তু তার ওয়েট কিছুটা বেড়ে যাওয়ার কারণে সে সেই জামাটা পরতেই পারছিল না, যার জন্য সে অনেক বেশি ভেঙে পড়ে, অনেক কান্না করতে থাকে। এদিক থেকে তো রাহাত তাকে বারবার ওই ড্রেসটি পরার জন্য বলতে থাকে, কিন্তু মাহিরা তাকে কিচ্ছু না জানিয়ে অন্য একটি জামা পরেই ফ্রেশার পার্টিতে যায়। এবার আমাদেরকে দেখানো হয় সাবরিনা প্রথমবারের মতো শিবিদের ডান্স গ্রুপ এবং তাদের পারফরমেন্স দেখার জন্য যায়। সেখানে গিয়ে সে তাদের ডান্স দেখে তো শিবিকে বলতে থাকে যে তারা সবাই ইন্ডিভিজুয়ালি অনেক ভালো ডান্স করে, কিন্তু তাদেরকে এক হয়ে একটি গ্রুপের মতো ডান্স করতে শিখতে হবে, না হলে তো হবে না। এই কথা শুনে তো এবার শিবি ভাবনায় পড়ে যায় যে সে এবার কি করবে। তখনই শুভ্র তার কাছে আসে আর বলে যে কোনো জিনিস পারফেক্ট ভাবে করতে গেলে একটু সময় তো লাগবেই, তাই সে যেন চিন্তা না করে। আর ম্যাডাম তার ভালোর জন্যই বলেছে, তার নতুন ম্যাডামের কথা শুনে কনফিডেন্স হারিয়ে ফেলা উচিত না। শুভ্র তো শিবিকে বেশ ভালো মতোই বোঝায়, কিন্তু তারপরও শিবির মাথা থেকে এই কথাগুলো সরছিল না। সে তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। এই ব্যাপারটা সামান্থাও খেয়াল করে, তাই সে তার কাছে যায় এবং তাকে বলে যে তার মন ঠিক করার জন্য সে আজ তাকে একটি পশ পার্টিতে নিয়ে যাবে। সেখানে গিয়ে তারা অনেক এনজয় করবে আর সে আশা করছে শিবিরও সেখানে ভালো লাগবে। তো এখানে বলে দেই যে শিবি আর সামান্থা হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর সামান্থারা অনেক বড় লোক হলেও শিবির পরিবার বেশ গরিব ছিল, কিন্তু সামান্থার এতে কিছুই যায় আসতো না। যাক, তো এরপরই আমাদেরকে গগনকে দেখানো হয়। সে চারুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চারুকে দেখে বোঝাই যাচ্ছিল তার বেশ মন খারাপ। তাই গগন তার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। চারু প্রথমে তাকে কোনো কিছু বলতে চায় না, কিন্তু গগন অনেক জোরাজুরি করতে থাকলে চারু তাকে বলতে থাকে যে সে এত বছর ধরে হার্ড ওয়ার্ক করে সুপারসনিক গ্রুপের মেন্টর হতে চেয়েছিল, কিন্তু গগন এসে মুহূর্তের মধ্যেই তার থেকে সবকিছু কেড়ে নিল। এসব শুনে গগন তাকে বলে যে তার এটা করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এসব শুধু সে সুপারসনিক গ্রুপের জন্যই করছে। আর এই গ্রুপ একবার স্টেবল হয়ে গেলে সে এখান থেকে চলে যাবে, তখন সে সব সামলাবে। তো তার এসব কথা শুনে চারু এখন কিছুটা বেটার ফিল করতে থাকে। এরপরে আমাদেরকে ফ্রেশার পার্টি দেখানো হয়। সেই পার্টিতে সবাই এসেছিল। আমরা তখন সেখানে রাহাত এবং মাহিরাকেও দেখি। সেই পার্টিতে কাপল পারফরমেন্স হওয়ার কথা ছিল, এ কারণে রাহাত এবং মাহিরা একটা কাপল হয়, কিন্তু মাহিরার ড্রেস ফিট না হওয়ায় সে স্টেজে যেতে চাচ্ছিল না। তার অনেক বেশি আনইজি ফিল হচ্ছিল, কিন্তু তখনই সেখানে সুপারসনিক টিমের একজন সিঙ্গার আসে। তাকে মাহিরা অনেক আগে থেকেই পছন্দ করত। তো সে এসে যখন মাহিরাকে বলে যে সে মাহিরার স্টেজ পারফরমেন্স দেখার জন্য এক্সাইটেড, তখন তো মাহিরা ডিসাইড করে যে সে এবার স্টেজে উঠবেই। অন্যদিকে তখন আমাদেরকে বিক্রম এবং প্রীতিকে দেখানো হয়। বিক্রম প্রীতিকে তার সাথে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু প্রীতি তো তখন স্টেজে যাওয়ার জন্য রাজি হয় না। বিক্রম তখন তাকে জোর করতে থাকে, আর এর মাঝে প্রীতির ড্রেস ধরে বিক্রম একটু টান দিলেই প্রীতি তার উপর চিৎকার করে ওঠে। বিক্রম তো তখন তার ব্যবহারে অনেক বেশি কষ্ট পায়, তাই সে একা একা গিয়ে একটা জায়গায় বসে থাকে। তখনই তার কাছে রাহুল আসে এবং তাকে বলে যে সেভাবে একা বসে আছে কেন, তার কি হয়েছে, সে তার সাথে আসুক।
সে তাকে পার্টি শুরু হওয়ার আগে একদম চাঙ্গা করে দিবে। তো বিক্রমও তখন তার সাথে যায়। রাহুল তখন তাকে ওয়াশরুমে নিয়ে যায়, যেখানে তারা কয়জন মিলে নেশাজাতীয় দ্রব্য সেবন করছিল। তো তাদের পাল্লায় পড়ে বিক্রমও অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। এদিকে প্রীতি তখন বেশ গিল্টি ফিল করে, তাই সে ঠিক করে যে সে বিক্রমকে নিয়েই স্টেজে যাবে। কিন্তু সে যখন বিক্রমকে এটা জানানোর জন্য কল করতে থাকে, তখন তো বিক্রম অলরেডি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে। এর জন্য সে তো ফোনের রিংটোনও বুঝতে পারে না। এদিকে তখন প্রীতির কাছে অভি আসে। সে আসলে প্রীতিকে পছন্দ করত, এর জন্যই সে প্রীতিকে বলে যে আজ যদি তার কোনো পার্টনার না থেকে থাকে তাহলে অভি তার পার্টনার হয়ে যেতে পারে। কিন্তু তখন প্রীতি তাকে বলে যে আসলে তার আগে থেকেই পার্টনার রয়েছে। এই কথা শুনেই অভি প্রীতিকে তার পারফরমেন্সের জন্য বেস্ট অফ লাক জানায়। এরপরই দেখানো হয় বিক্রম এবং প্রীতিকে পারফরমেন্সের জন্য স্টেজে বারবার ডাকা হতে থাকে। তখন প্রীতি আবারও বিক্রমকে কল করে। বিক্রম এবার কল রিসিভ করলে প্রীতি তাকে তাড়াতাড়ি করে স্টেজের কাছে চলে আসতে বলে। তখন তো বিক্রম দুলতে দুলতে সেখানে আসে। এরপরই তারা দুজন মিলে স্টেজে যায়। কিন্তু সেখানে গিয়ে তো বিক্রম অনেক মাতলামি করতে থাকে, আর কথায় কথায় সে প্রীতির জন্য কেমন ফিল করে সেটাও বলে ফেলে। সে তো প্রীতিকে পছন্দ করত, কিন্তু কখনোই সে কথা মুখ ফুটে বলতে পারেনি। তো আজ এভাবে সবার সামনে বলার পর তো বিক্রম ডান্স করতেই শুরু করে দেয়, আর তার সাথে সাথে প্রীতিও ডান্স করে। এরপরে ডান্স শেষে বিক্রম এবং প্রীতি একে অপরের দিকে তাকিয়ে থাকলে ক্রাউডের মধ্যে থেকে সবাই তাদেরকে কিস করতে বলতে থাকে। আর এভাবেই তারা দুজন একে অপরকে কিস করে। সবাই তো তখন তাদের জন্য অনেক খুশি হয়ে যায়, কিন্তু অভি মোটেই খুশি ছিল না। তো এরপরই দেখানো হয় বিক্রম আর প্রীতিকে আজকের প্রোগ্রামের উইনার হিসেবে ঘোষণা করা হয়। বিক্রম তো অনেক বেশি খুশি ছিল, কিন্তু প্রীতি সেখান থেকে হঠাৎ করেই উধাও হয়ে যায়। আর তাকে দেখানো হয় যে সে ওয়াশরুমে গিয়ে কাঁদতে কাঁদতে তার ড্রেস থেকে কিছু একটা ধুয়ে ফেলছিল। বিক্রম তো তখন তাকে বারবার কল করার চেষ্টা করে, কিন্তু প্রীতি তো ইচ্ছে করেই তার কল রিসিভ করে না। তখনই দেখানো হয় সেখানে রাহুল এবং তার গ্যাং চলে আসে, আর বিক্রমকে তাদের সাথে করে আফটার পার্টিতে যাওয়ার জন্য নিয়ে যায়। অন্যদিকে তখন আমাদেরকে শিবিকে দেখানো হয় সে সামান্তার সাথে সেই ফ্যান্সি পার্টিতে যায়। সেখানে গিয়ে সবার কাছে সে পরিচয় দেয় যে সে লন্ডন থেকে এসেছে। কিন্তু তখনই সেখানে গগন থাকলে তো সে তার কাছে ধরা পড়ে যায়, কিন্তু গগন তাকে সবার সামনে হেনস্থা করে না। কিছুক্ষণ পর শিবি তার কাছে যায়। তখন গগন তার সাথে খুবই ভালো করে কথা বলে। তাছাড়া সে শিবিকে আরো বলে যে তাকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কষ্ট করে যেতে হবে। কষ্ট ছাড়া জীবনে আসলে কিছুই করা সম্ভব নয়। তখন তার এই কথাগুলো শুনে শিবির তো খুবই ভালো লাগে, আর সে তাকে বলতে থাকে যে সে আসলে গগনের মতোই হতে চায়। গগন তখন বলতে থাকে যে সে যেন নিজেকে নিজের বেস্টটুকু দিয়ে তৈরি করে। তো এরপরই দেখানো হয় বিক্রমকে। সে সেই পার্টিতে যায়। সেখানে গিয়ে তো তার একদমই ভালো লাগছিল না, তাই সে বারবার প্রীতিকে কল করতে থাকে এবং তাকে মেসেজ পাঠাতে থাকে। কিন্তু তখনই প্রীতিকে দেখানো হয় যে সে তো বিক্রমকে ইচ্ছে করেই ইগনোর করতে থাকে। এরপরই দেখানো হয় সেই পার্টিতে রিয়াও ছিল, আর সেখানে রোহিতও ছিল। তখনই তাদের মধ্যে ডেয়ার হয়, আর তাদেরকে একে অপরকে কিস করতে হয়। এটা তখন সেখানে থাকা বাকিরা লাইভ করতে থাকে। তখনই সেই লাইভে বিক্রম চলে আসলে রিয়া তখন বিক্রমের কাছে তাকে কিস করতে যেতে থাকে, কিন্তু আসলে সে বিক্রমকে টিজ করছিল। কিন্তু তখন এই ভিডিও তো প্রীতি দেখে। সে তো এই ভিডিও দেখে অনেক বেশি খারাপ ফিল করতে থাকে। তো এরপর দেখানো হয় গগন সুপারসনিক টিমের জন্য একটি নতুন রিদমের গান রেডি করে এবং তাদেরকে গানটি একটু বিটের সাথে গাইতে বলে। আর তখনই সেখানে অভি এবং অন্য একটি মেয়েকে সলো দেয়া হয়, কিন্তু রিয়া তখন সলো না পেয়ে মন খারাপ করতে থাকে। যাক, তো এরপরই তারা গান গাইতে শুরু করে, কিন্তু অভির গান গগনের কাছে ঠিক বলে মনে হয় না। এর জন্য তো গগন রেগে গিয়ে আজকের রিহার্সেল এখানেই থামিয়ে দেয়। এরপরই সে একা বসে পিয়ানো বাজাতে থাকে, কিন্তু তখনই সেখানে তার কাছে শিবি আসে। সে এসেই গগনকে বলে যে সে তাদের গ্রুপের নাম সেই কম্পিটিশনে লিখিয়ে এসেছে, সেখানে তারা তাদের সুপারসনিকের সাথে কম্পিটিশন করবে। গগন তো তখন এমনিতেই ফ্রাস্ট্রেটেড ছিল, তাই সে তখন শিবিকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। এরপরই দেখানো হয় শিবি তাদের ডান্স স্টুডিওতে যায়, কিন্তু সেখানে ঠিকমতো কোনো কিছুরই ব্যবস্থা না থাকলে প্রীতি আর বাকিরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তখন তো প্রীতি এবং মাহিরার মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়। এটা দেখে তো শিবি তার বাসায় চলে যায়, কারণ তার কিছুই ভালো লাগছিল না। কিন্তু হঠাৎ করেই তাদের বাসার একটা পাইপ ফেটে যায়, যার জন্য পুরো বাসা পানি পানি হয়ে যায়। তখনই সেখানে তাদের ডান্স গ্রুপ এসে হাজির হয়। তারা সবাই মিলে একসাথে সেখান থেকে পানি মুছে ফেলে। এরপরে তারা বসে তাদের গ্রুপের নাম কি দেওয়া যায় সেটা নিয়ে ভাবতে। তখন
তখনই মাহিরার মাথায় আসে যে তারা কোথাও ফিট হয় না, তাই তারা তাদের গ্রুপের নাম মিসফিটস রাখবে। সবার কাছে এই নাম অনেক বেশি পছন্দ হয়, আর সেই থেকেই তাদের গ্রুপের নাম মিসফিটস হয়ে যায়। এরপরই দেখানো হয় যে বিক্রম রাহুলের সাথে করে একটা পার্টি থেকে আসছিল। তখনই রাহুল বিক্রমকে প্রীতির কথা বলে আর তাদের মধ্যে কি চলছে সেটাও জিজ্ঞেস করে। তখন বিক্রম তাকে বলে যে আসলে প্রীতি তার কল বা মেসেজের রিপ্লাই দিচ্ছে না। তখন রাহুল বলে যে সে যেন কাল প্রীতিকে তার সাথে দেখা করার জন্য ডাকে, সেও থাকবে তার সাথে। কিন্তু বিক্রম প্রীতিকে দেখা করতে ডাকলে সেখানে তো রাহুল আসে না, বরং সে লুকিয়ে তখন প্রীতির ল্যাপটপ থেকে কোনো একটা ডাটা ট্রান্সফার করে নেয়। এরপরই সেখান থেকে চলে যায়। আর এইদিকে প্রীতি বিক্রমকে বলে যে সে আসলে তাকে লাইক করে, কিন্তু তাকে ডেট করতে পারবে না, কারণ তাকে তার ক্যারিয়ার ভালো করে গড়তে হবে। বিক্রম তখন তাকে বলে যে তারা বন্ধু থাকলেই হবে, তার আর কিচ্ছু লাগবে না। এই কথা শুনে প্রীতিও খুব খুশি হয়ে যায়। এরপরে আমাদেরকে মিসফিটস গ্রুপকে দেখানো হয়, তারা রিহার্সেল করতে থাকে। তখন সবাইকে ব্রেক দেওয়া হলে মায়েরা সেখানে বসে চিপস খেতে থাকে। কিন্তু তখন এটা দেখে তো তাদের কোচ শুভ্র তার সাথে মিসবিহেভ করতে শুরু করে আর তাকে বলে যে সে এগুলো খেলে তো আরো মোটা হয়ে যাবে। এমনিতেই মাহিরা তার বডি নিয়ে ইনসিকিউর ছিল, তার উপরে শুভ্রর এই কথা শুনে তার আরো খারাপ লাগতে থাকে। এরপরে রাতের বেলা আমাদেরকে গগনকে দেখানো হয়, সে তার সেই ফ্রেন্ডের সাথে এখন ডেট করতে শুরু করে। আর সে তার গার্লফ্রেন্ড এবং তার মেয়ের সাথে করে একটি পার্টিতেও যায়। কিন্তু পার্টিটা অনেক বেশি বোরিং ছিল, তাই গগন বাচ্চাটিকে নিয়ে হোটেলে ঘুরে ঘুরে মজা করতে থাকে। বাচ্চাটিও তো বেশ আনন্দ পায়। অন্যদিকে শিবি বা সুভাষ এবং সামান্তাকে দেখানো হয়, তারা একসাথেই ছিল। তখন সামান্তা শিবিকে বলে যে তার কাছে আজকে শুভ্রর মাহিরার সাথে করা আচরণ একদমই ভালো লাগেনি, সে এমন ব্যবহার কি করে করতে পারে। তাই শিবি যেন তাকে একটু বোঝায় যাতে সে এরকম আচরণ আর না করে। তো পরদিনই দেখানো হয় প্রীতির ডিবেট কম্পিটিশন ছিল, তো সে সেখানে খুব ভালো স্ক্রিপ্ট রেডি করে যায়। কিন্তু গিয়ে দেখে যে তার আগেই রাহুল সেখানে এসে তার রেডি করা স্ক্রিপ্টের মতো করেই ডিবেট করে। আসলে রাহুল আগের দিন এই ডিবেটের স্ক্রিপ্টটি প্রীতির ল্যাপটপ থেকে চুরি করেছিল। প্রীতি তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়, তাই সে আর কিছুই বলতে পারে না, যার জন্য সে বিক্রমের কাছে নিজেকে লুজার বলে কাঁদতে থাকে। তার অনেক বেশি খারাপ লাগছিল। বিক্রম তো এই সবকিছু বুঝতে পেরে রাহুলের কাছে যায়। রাহুল তখন তাকে হাসতে হাসতে বলতে থাকে যে সে সেদিন প্রীতির স্ক্রিপ্ট চুরি করেছিল, কিন্তু এটা সে বিক্রমের জন্যই করেছে। প্রীতি সেদিন তাকে অপমান করেছিল, সেটারই বদলা নিতে সে এসব করেছে। বিক্রম তখন তাকে বলে যে সে তো তাকে এমন কিছু করতে বলেনি, কিন্তু রাহুল উল্টে তার উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় মাহিরা তার সেই পছন্দ করা সিঙ্গারের সাথে দেখা করে আর তার সাথে একটি ডান্সিং ভিডিওও বানায়। কিন্তু ভিডিও শেষে ছেলেটি তাকে কিস করে বসে, কিন্তু পরক্ষণেই আবার সে মাহিরাকে সরি বলতে বলতে সেখান থেকে চলে যায়। এরপরই শিবিকে দেখানো হয়, সে কোচের সাথে করে তাদের কালকের কম্পিটিশনের কস্টিউম আনতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেই কস্টিউম বানানো একদমই ভালো হয়নি। তাছাড়া তার কাছে তার প্রফেসরের কল আসে আর সে তাকে জানায় যে তার গ্রেডস অনেক বেশি কম, এর জন্য সে কালকের কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না। এই কথা শুনে তো সিবি অনেক বেশি ঘাবড়ে যায় যে এই মুহূর্তে সে এখন কি করবে। এত কষ্ট করে একটা গ্রুপ বানালো সে, আর এখন তাদের সাথেই পার্টিসিপেট করতে পারবে না। এই নিয়েই তো সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। এরপরে আমরা প্রফেসর দত্তকে দেখতে পাই যে তার নতুন গাড়ি নিয়ে স্কুলে আসায় তার কাছে অন্য দুজন প্রফেসর ট্রিট চায়, কিন্তু সে তো কাউকে ট্রিট দেওয়ার বদলে উল্টো খোঁচা মেরে দেয় আর তাদের হাতে এক প্যাকেট মিষ্টি ধরিয়ে দেয়। তখনই একজন প্রফেসর দত্তকে খোঁচা মেরে বলে যে এই প্রফেসর দত্ত মার্ক নিয়ে কঞ্জুসি করলেও টাকা পয়সা নিয়ে কখনোই কঞ্জুসি করে না। এতে প্রফেসর দত্ত বলে সে তো প্রত্যেকটা স্টুডেন্টকে মার্ক দিতে চায়, কিন্তু স্টুডেন্টরাই মার্ক নিতে চায় না, এটা তার কি দোষ? তারা ঠিক মতো লিখলে তো সে মার্ক দিতেই পারে, আর একই সাবজেক্টে একজন কতবার ফেল করতে পারে। অন্য একজন প্রফেসর তখন প্রফেসর দত্তকে জিজ্ঞেস করে যে কে এতবার ফেল করছে। তখন সে জানায় সুভাষ মাত্রে নামের একটা স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স নিয়ে 2 বার ফেল করেছে সে। যাই হোক, তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা সুপারসনিকের রিহার্সেল দেখতে পাই।
সবাই তাদের মতো করে প্র্যাকটিস করছিল। তো সেখানে গগন আর চারু সুপারসনিকের গান শুনছিল, কিন্তু গগনের আদাতের গান পছন্দ হয় না। তাই সে আদাতের উপর চিৎকার করে তাকে বলতে থাকে যে আর মাত্র 2 সপ্তাহ আছে প্রোগ্রামের, সে এখন কেন এত বাজেভাবে গাইছে। এখনো যদি সে তার গাওয়া ঠিক না করে তাহলে কিভাবে চলবে। এই কথা শুনে আদাত বলে সে তো ভালোভাবেই গাইতে চাইছে, কিন্তু কেন জানি তার টেম্পো ছেড়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না সে কি করবে। তো এবার গগন আদাতকে স্লো গাইতে বলে, কিন্তু আদাত তো কোনোভাবেই ট্র্যাকে আসতে পারছিল না, বারবার সে ট্র্যাক ফসকে যাচ্ছিল। এতে তো গগন আরো বেশি রেগে যায়। এরপরে সে আদাতকে সবার সামনে অপমান করে বলে তার স্লো গান গাইতে প্রবলেম, তার ফাস্ট গাইতেও প্রবলেম, তাহলে তার কি করা উচিত। এভাবে যদি সে পারফরমেন্স করে তাহলে তাকে সুপারসনিক থেকে বাদ দিয়ে দেওয়া ছাড়া গগনের হাতে আর কিচ্ছু থাকবে না, কারণ এই টিমে লুজারদের কোনো জায়গা নেই। তাই আদাত যদি নিজেকে ঠিক করতে না পারে তাহলে তাকে এই টিম থেকে বাদ দেয়া হবে। এসব শুনেই তো আদাতও রেগে যায়, আর সে তখন প্রফেসর গগনকে বলে যে প্রফেসর আইয়ার কখনোই তাদের সাথে এরকম বিহেভ করতো না, সে তাদের সাথে সবসময় ভালো বিহেভ করত, কিন্তু গগন তো তাদের সাথে অনেক রুড বিহেভ করছে। এসব শুনে গগন এত বেশি রেগে যায় যে সে আদাতকে এখান থেকেই বের হয়ে যেতে বলে। আদাতও তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপরে গগন সেদিনের জন্য ক্লাস ডিসমিস করে দেয়, কারণ তার মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে আমরা সুভাষকে দেখি, যে অফিস রুমে এসেছিল প্রফেসর দত্তের সাথে তার মার্কস নিয়ে কথা বলতে, কারণ ফেল হওয়ার কারণে সুভাষ ক্রিসমাস গালায় পারফর্ম করতে পারবে না। কিন্তু ক্রিসমাস গালায় পারফর্ম করা তার আর মিসফিটসদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু সে জানতো প্রফেসর দত্ত অনেক বেশি রাগী। তাই সে প্রফেসর পার্লের সাথে কথা বলে যেন সে প্রফেসর দত্তকে একটু রিকোয়েস্ট করে তার মার্কটা বাড়িয়ে দেওয়ার জন্য। তবে প্রফেসর পার্ল সুভাষকে বলে সে এখানকার টেম্পোরারি লেকচারার, সে এটা কিভাবে বলতে পারে, কারণ প্রফেসর দত্ত তো 10 বছর ধরে এখানে কাজ করছে। তাই তার সাথে সুভাষের নিজ থেকেই কথা বলা উচিত, কারণ পার্লের কথা সে নাই শুনতে পারে, কিন্তু সুভাষ রিকোয়েস্ট করলে সে হয়তো তার কথা শুনবে। এজন্য সুভাষ ডিরেক্টলি গিয়ে প্রফেসর দত্তের সাথে কথা বলে। সুভাষ তখন প্রফেসর দত্তকে তার প্রবলেমের কথা জানায়, আর তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে সে যেন সুভাষের পলিটিক্যাল সায়েন্সে 2টা মার্ক বাড়িয়ে দেয়, তাহলেই তো সে পাশ করে যায়। কিন্তু প্রফেসর দত্ত সুভাষকে বলে যে রুলস সবসময় রুলসই হয়, তাই সে সুভাষের মার্ক বাড়াতে পারবে না, সে রুলস ব্রেক করতে পারবে না। এতে প্রফেসর পার্লও তো প্রফেসর দত্তের কাছে রিকোয়েস্ট করে সুভাষের মার্ক বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রফেসর দত্ত তো তাকেও অপমান করে দেয়। এতে প্রফেসর পার্ল অনেক বেশি রেগে যায়, কারণ সেখানে পার্ট টাইম জব করলেও তারও তো একটা সম্মান রয়েছে। যাক, এরপরে প্রফেসর দত্ত সুভাষকে বলে সে কালচার কোটা থেকে এসেছে, মার্কসের বেসিসে যদি সে ভর্তি হতো তাহলে তার মতো সাধারণ ছেলের কোনো ওয়ে ছিল না এই অ্যান্ডারসনে ভর্তি হওয়ার। তো তার মুখে এসব কথা শুনে সুভাষ আর কোনো কথা বলতে পারে না, তাই সে সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপরে আমরা এসআরকে আর তার ফ্রেন্ডকে দেখি, তারা এসআরকেদের বিল্ডিং এর উপরে উঠে গান গাচ্ছিল। তখন এসআরকে তার ফ্রেন্ডকে বলে আগে তো সে বিতে ছিল, এরপর সিতে এলো, আবার সে বিতে এসেছে, এটা দেখলে তো গগন স্যার তার উপর রাগ করবে। এতে এসআরকের ফ্রেন্ড তাকে বলে সে মন থেকে গান করে যাতে গানটা কারো মন ছুঁয়ে যায়। এছাড়া যার যার তো আলাদা পার্সোনালিটি আছে, যেমন সে মালা পড়েছে, এটা তার পার্সোনালিটির পার্ট, এরকমই গানের ক্ষেত্রেও এটাই হয়। তখন এসআরকে বলে এটা তাকে তার মা দিয়েছে তাই সে পড়ে আছে। তখন এসআরকের ফ্রেন্ড বলতে থাকে কিন্তু এটা তো এখন তার পার্সোনালিটির পার্ট, ঠিক এভাবেই প্রত্যেকটা মানুষের এক এক রকমের পার্সোনালিটি আছে, আর তারা সেটা নিয়েই কাজ করে। এসআরকে তার ফ্রেন্ডের সাথে এসব নিয়েই কথা বলছিল, তখনই তার ফোনে তাহিরার মেসেজ আসে, কিন্তু সে তাহিরার মেসেজগুলো ইগনোর করে যায়। যাক, তো পরদিন সকালে আমরা বিক্রমকে দেখি যে লাইব্রেরিতে মনের সাথে দেখা করতে যায়। বিক্রম তখন মনকে জিজ্ঞেস করে সে কি আপসেট। মন বলে না, তার তো কিছুই হয়নি। তখনই বিক্রম মনকে তার একটা পোস্ট দেখায় যেখানে মন লিখেছিল এভরি ফেইলার ইজ আ লেসন লার্নড। মন বলে এটা তো তার 12 ঘন্টা আগের পোস্ট, এখন দেখে কি হবে। তখন বিক্রম বলতে থাকে যে সে আসলে মনের সাথে এখানে ডিবেট নিয়েই কথা বলতে এসেছিল, কিন্তু মন বলে সে এটা এখন আর ডিসকাস করতে চায় না, সে ওই বিষয়টা থেকে বের হয়ে এসেছে। এরপরে বিক্রম মনকে আর কোনো কথা না বলে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে আমরা সুপারসনিকের রুম দেখতে পাই যেখানে তারা সবাই কস্টিউমের ট্রায়াল দিচ্ছিল। ঠিক তখনই সেখানে গগন চলে আসে আর বলে তার এই কস্টিউম পছন্দ হয়নি, তাই সে সবগুলো কস্টিউম চেঞ্জ করতে বলে।
এসব তাদের সাথে যাচ্ছে না। এটা শুনে তো চারু খুবই অবাক হয়ে যায়, কারণ তাদের প্রোগ্রামের আর মাত্র 3 দিন বাকি আছে। এখন কস্টিউম তারা কিভাবে চেঞ্জ করবে? তাছাড়া এই কস্টিউম তো তার কাছে ভালোই লেগেছে, তাহলে কেন সেটা চেঞ্জ করতে হবে? তাছাড়া প্রতি বছর তো তারা এই কস্টিউমই পরছে, তাহলে এবছর কেন নতুন কস্টিউম আনতে হবে? এসবের কি দরকার? কিন্তু গগন তো কারো কথাই শোনে না, আর সে কস্টিউম ডিজাইনারকে বলে যে দ্রুত নতুন কস্টিউম বানিয়ে আনতে, কারণ তাদের হাতে একদমই সময় নেই। ঠিক তখনই বিক্রমের কাছে মুনের কল আসে, আর সে মুনকে সব ঘটনা খুলে বলে। এতে মুন বলে তাদের কাছে তো কস্টিউম ডিজাইনার আছে, তাদের ড্রেস না হয় আর একবার তৈরি হয়ে যাবে। কিন্তু মুনদের কাছে তো কস্টিউম ডিজাইনারই নেই, আর তারা যার কাছে ড্রেস বানাতে দিয়েছিল সে যা বানিয়েছে তা পরার মতও না। এটা পরে যদি তারা ডান্স করে তাহলে তো অডিয়েন্সই পালিয়ে যাবে। তাছাড়া এখন তাদের কাছে এত বাজেট বা টাইম কোনোটাই নেই যে তারা আর একটা ড্রেস বানাবে। এসব শুনে বিক্রম মুনকে সান্ত্বনা দিয়ে বলে তার কাছে একটা আইডিয়া আছে, সে এখনই মুনের কাছে আসছে। এদিকে আমরা তাহেরাকে দেখি যে নতুন কস্টিউম পরে ডান্সের রিহার্সেল করছিল। তখনই রোহিত তাকে ডাকে আর বলে তাদের কাছে এই একটাই কস্টিউম আছে, এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা আর কিছুই করতে পারবে না, তাই তাহেরার উচিত এটা খুলে ফেলা। এতে তাহিরা বলে তার এই কস্টিউম কিছুটা টাইট হয়েছে, এজন্যই সে এটা পরে রিহার্সেল করছে, যাতে এটাতে সে একটু কমফোর্টেবল হতে পারে। এই কথা শুনে তো রোহিত তাহিরার উপর খুবই রেগে যায় আর বলে লাস্ট উইকে তো তাদের প্রত্যেকটা কস্টিউমের মেজারমেন্ট নেওয়া হয়েছিল, তাহলে কস্টিউম এখন টাইট কিভাবে হয়? আসলে রোহিতের মাথায় তো আগেই কস্টিউম নিয়ে অনেক ফ্রাস্ট্রেশন কাজ করছিল, আর এখন তাহেরার এসব কথা শুনে তো সে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর তার উপর খুব রাগ দেখায়। ঠিক তখনই বিক্রম সেখানে চলে আসে আর সবাইকে বলে কস্টিউম তাদের কাছে নিজ পায়ে হেঁটে এসেছে, তাই তাদের চিন্তার কোনো কারণ নেই। আসলে বিক্রম তাদের কস্টিউম মুনদের টিমের জন্য নিয়ে এসেছিল, যাতে তারা তাদের ডান্স পারফরমেন্সে কনফিডেন্সের সাথে ডান্স করতে পারে। এসব দেখে তো তারা সবাই খুশি হয়ে যায়। এরপরই আমরা সুভাষকে দেখি যে তার বাসায় বেশ মন খারাপ করে বসেছিল। তখনই সুভাষের কাছে তার মা আসে। সুভাষের মা তখন তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে বসে আছে, রিহার্সেলে কেন যায়নি। তখন সুভাষ তার মাকে বলে সে পলিটিক্যাল সায়েন্সে আবারও ফেল করেছে, এই জন্যই সে গালাতে পারফরমেন্স করতে পারবে না। এসব শুনে সুভাষের মা বলে সে না হয় গালাতে পারফর্ম করতে পারবে না, কিন্তু মিসফিট তো গালাতে পারফরমেন্স করতে পারবে, তাহলে কি সমস্যা? এবার না হয় সে শুধু মিসফিটকে হেল্প করুক, পরের বার সে মিসফিটের সাথেই ডান্স করবে। এই কথা শুনে সুভাষ অনেক হ্যাপি হয়ে যায় আর তার মাকে জড়িয়ে ধরে। এরপরই সে সোজা চলে যায় ক্লাবে। ক্লাবে গিয়েই সে সবাইকে বলে যে তাদের এবারও সুভাষকে ছাড়াই ডান্স করতে হবে, কিন্তু কেউই তো এটাতে রাজি হয় না, কারণ এতদিন তারা সবাই একসাথে রিহার্সেল করছিল। এখন হঠাৎ করে একজনকে ছাড়া পার্টিসিপেট করা তাদের পক্ষে সম্ভব না। এখন তো তাহলে তাদের আবারও নতুন করে শিখতে হবে, যেটা অনেক ঝামেলার ব্যাপার। কিন্তু সুভাষ তখন সবাইকে এনকারেজ করে আর বলতে থাকে তাদের এভাবেই করতে হবে, কিচ্ছু করার নেই। আর সে সবাইকে উৎসাহও দেয়, এতে তো সবাই কিছুটা সাহস পায়। এরপরই আমরা আদাতকে দেখি, তার কাছে চারু আসে। চারু তখন আদাতকে বোঝায় যে সে যেটা করেছে সেটা ঠিক হয়নি। এতে আদাত বলে গগন যেটা করেছে সেটা কি ঠিক ছিল? তখন চারু আদাতকে বুঝিয়ে বলে যে লাইফে যারা গাইড করে তারা কোনো সময় দু একটা কথা বলতেই পারে, তারা তো সব সময় আমাদেরকে উপরে উঠানোর জন্যই কথা বলে, তাই তাদের কথায় কিছু মনে করা উচিত না। এই সব কিছু তো আমাদের ভালোভাবে নেওয়া উচিত। যাক, তো চারু এবার আজাদকে বলে সে যেন গগনের কাছে গিয়ে সরি বলে, কারণ সেও তো রাগ দেখিয়ে সেখান থেকে চলে এসেছিল। এদিকে আমরা SRK দেখি যে তার নেকলেস পরা ছবি সোশ্যাল মিডিয়াতে ছাড়ায় সবাই তার পোস্টে তার নেকলেস নিয়ে তাকে হ্যারাস করছিল, যেটা দেখে SRKর মন অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার নেকলেসটা খুলে ফেলে। অন্যদিকে আমরা মাহিরাকে দেখি যে তার বাসার ছাদে বসে SRKর ছবি আঁকছিল আর অনেক কান্না করছিল। তখনই তার কাছে তার ফ্রেন্ড রাহাত আসে, যাকে সে 2G বলে ডাকে। তো সে মাহিরার জন্য একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে আসে। মাহিরা তখন তাকে জিজ্ঞেস করে হঠাৎ সে ড্রিঙ্কসের বোতল আনলো কেন, এর কারণ কি? এতে সে মাহিরাকে জিজ্ঞেস করে মাসটা কি চলে। মাহিরা বলে কেন, ডিসেম্বর। তখনই আবার তার মনে পড়ে যে কয়েক বছর আগে ঠিক এই দিনটাতেই রাহাত একটা অ্যাক্সিডেন্টে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে
তাই সে প্রতি বছরই এই দিনটা সেলিব্রেট করে, কারণ এই দিনটার পর থেকেই তার বন্ধুরা এক এক করে হারিয়ে গেছে, শুধুমাত্র মাহিরাই তার লাইফে রয়ে গেছে। তাই সেই দিনটায় অনেক বেশি খুশি হয়। শুধুমাত্র এই দিনটার জন্যই সে তার সবচেয়ে ভালো বন্ধুকে চিনতে পেরেছে। যাই হোক, পরের দিন সকালেই আমরা দেখতে পাই প্রফেসর গগন আদাতের জায়গাটা সোয়াতিকে দিয়েছে, কারণ তার কাছে সোয়াতির গানের গলা আদাতের থেকে বেশি ভালো লেগেছিল। তখনই প্রফেসর চারু গগনের কাছে আসে, আর সে গগনকে বলে যে তার উচিত আদাতকে আর একটা সুযোগ দেওয়া। সে ভালো সিঙ্গার, আর তাকে ছাড়া সুপারসনিক ইনকমপ্লিট থেকে যায়। তাই তার উচিত তার ইগোকে বাদ দিয়ে আদাতকে সুপারসনিকে আবারও নিয়ে নেয়া। এতে গগন বলে সে একটা শর্তে আদাতকে আবারও নিতে পারবে, যদি আদাত তার কাছে এসে মাফ চায়। এরপরই চারু আদাতকে গগনের কাছে নিয়ে আসে, আর আদাত তার ভুলের জন্য প্রফেসর গগনের কাছে মাফও চায়। এতে গগনও তাকে মাফ করে দেয় আর আবারও তাকে সুযোগ করে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে আদাতের জায়গাটা সোয়াতি নিয়েছিল, তাই আদাত আশায় সোয়াতিকে আবারও লিড রোল ছেড়ে নিজ জায়গায় ফিরে যেতে হয়, যেটা তার একদমই ভালো লাগে না। এদিকে আমরা দেখি প্রফেসর দত্তর গাড়ির ফ্রন্ট গ্লাস কেউ একজন ভেঙে দিয়েছে, যেটা জানতে পেরে সে দৌড়ে গাড়ির কাছে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সুভাষ একটা নোটিশ পায়, যেখান থেকে সে জানতে পারে যে তার পলিটিক্যাল সায়েন্সের খাতাটা হারিয়ে গেছে। এর মানে হলো সে আবারও এক্সাম দিতে পারবে, আর এবার তার পাশ করার সম্ভাবনা আছে। যেটা দেখে সুভাষ বা শিবি এবং তার বন্ধু তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এখানে কথা হলো খাতাটা হারালো কিভাবে, আর প্রফেসর দত্তর গাড়ির কাঁচও বা ভাঙলো কিভাবে। চলুন সেই কাহিনীটা এবার জেনে আসা যাক। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই কালো হুডি পরা কেউ একজন এসে প্রফেসর দত্তর গাড়ির ফ্রন্ট কাঁচ ভেঙে দেয়। এটা জানতে পেরে যখন প্রফেসর দত্ত দৌড়ে গাড়ির কাছে আসে, তখন সেটার সুযোগ নিয়ে কালো হুডি পরা লোকটা প্রফেসর দত্তর রুমে চলে যায়, আর তার ব্যাগ থেকে লকারের চাবি বের করে লকার থেকে সুভাষের খাতাটাও বের করে নেয়। এরপরই সে সুভাষ অর্থাৎ শিবির খাতাটা জ্বালিয়ে দেয়। কিন্তু কে এই লোক, আর সে কেন এই কাজটা করলো? আসলে এই মানুষটা হলো প্রফেসর পার্ল অর্থাৎ সাবরিনা, যে কিনা সেদিনের রাগটা আজ প্রফেসর দত্তর উপর ছেড়ে দিয়েছে, আর শিবিকেও আর একটা সুযোগ করে দিয়েছে গালাতে পারফর্ম করার। এরপরে আমরা মিসফিটের ক্লাবে তাদের রিহার্সেল দেখি, যেখানে সবাই ভালো করে ডান্স করলেও ফ্লিপের সময় মাহিরা তার অতিরিক্ত ওয়েটের কারণে সেটা করতে পারছিল না। সে অনেকবার টেক নেওয়ার পরেও ফ্লিপ করতে পারছিল না, যার কারণে রোহিত অনেক হতাশ হয়ে যায়। এতে তো মাহিরারও মন খারাপ হয়, কিন্তু পার্ল তাকে সাহস যোগায় আর বলে সে পারবে, তাকে পারতে হবে। এরপরে মাহিরা এক সপ্তাহ চেষ্টা করার পর তার ওয়েট অনেকটা কমে যায়, আর ফাইনালি সে অনেকবার রিটেক নেওয়ার পর ফ্লিপ করতে সক্ষম হয়, যেটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা গগন আর চারুকে দেখি, তারা একসাথে বসে গল্প করছিল। তখনই চারু গগনকে বলে সে সবকিছু ছেড়ে এই স্কুলে এসেছে, যে কারণে চারু তার উপর অনেক খুশি। এরপর সে গগনকে বলে বাচ্চারা সবাই তো পারফরমেন্সের জন্য রেডি হয়ে গেছে, এবার তারা তাদের বেস্টটা দিবে। কিন্তু গগন বলে স্যারের ড্রিম ছিল ট্রফি, তাই তাদেরকে যেভাবেই হোক ট্রফিটা আনতে হবে, তাদের স্যারকে প্রাউড ফিল করাতে হবে। তারপরে চারু গগনকে জিজ্ঞেস করে সে কেন এখন পর্যন্ত প্রফেসরের চেয়ারে বসেনি। এতে গগন বলে চেয়ারটা সুপারসনিকের মেন্টরের, অর্থাৎ এখন এই চেয়ারের উপর চারুর অধিকার, এজন্য কখনোই গগন ওই চেয়ারে বসেনি। তখন চারু বলে না, এই চেয়ারে এখন গগনের অধিকার, আর গগনের পরেই তার। এতে গগন আর কোনো কথা বলে না। এরপরই তারা সুপারসনিকের রিহার্সেল রুমে চলে যায়। এদিকে আমরা গালার মঞ্চ দেখতে পাই, যেখানে একজন প্রফেসর মিস্টার সুমিরকে নিয়ে আসে, যা আজকের মেইন গেস্ট ছিল। সে সুমিরের সাথে মিস্টার ব্রান্ডির পরিচয় করিয়ে দেয়, তিনিও আজকের শোর গেস্ট ছিল। তারা একে অপরের সাথে পরিচিত হয়ে অনেক খুশি হয়। এরপরই সুমিরের সাথে চারুর পরিচয় করিয়ে দেওয়া হয়। সুমির তো চারুকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে চারুকে বলে সে চারুর সাথে একটা অ্যালবাম মেক করতে চায়, যদি চারু রাজি হয় তো। এতে চারু বলে এটা করতে পারলে তো সে অনেক বেশি খুশি হতো, কিন্তু তাকে সুপারসনিককেও সামলাতে হবে, তাই এখন সে কোনো ডিসিশন নিতে চাইছে না। এরপরই দেখা যায় সুপারসনিক মঞ্চে আসে, আর তারা সবাই একসাথে ছবি তোলে। দূর থেকে এই সব কিছু সুভাষ দেখছিল, অর্থাৎ শিবি, যেটা দেখে তার মনটা অনেক খারাপ হয়। তখনই তার কাছে প্রফেসর পার্ল অর্থাৎ সাবরিনা আসে। তো সে শিবিকে বলে যে সুপারসনিকের কাছে সব আছে, কিন্তু মিসফিটের মতো পাগলামি নেই,
তাই তাদের মধ্যে যদি হতাশা কাজ করে তাহলে তারা কখনোই জিততে পারবে না। তাই তাদের নিজেদের পাগলামিকে বাড়িয়ে তুলতে হবে, তাদের মধ্যে সাহস আনতে হবে, তাহলেই তারা পারবে। সাবরিনার এই কথাটা শিবির অনেক ভালো লাগে, তাই সে তার হতাশাই ভুলে যায়। এরপরই আমরা মিসফিটকে ব্যাক স্টেজে দেখতে পাই, যেখানে শিবি কথায় কথায় জানতে পারে যে তারা যে কস্টিউম পরে আছে সেটা আগে সুপারসনিকের ছিল। এটা দেখে তো সে অনেক বেশি রেগে যায় আর সবাইকে ড্রেসটা চেঞ্জ করায়, যার জন্য সবাই তো হতাশ হয়ে পড়ে। তখন শিবি সবাইকে বলে যে তারা নিজেদের দমে এই প্রোগ্রামটা জিতবে, কারো ভিক্ষা করা জিনিস দিয়ে না। তাদের অবশ্যই নিজেদের উপর ডিপেন্ড করতে হবে, তাদের জিততে হবে, তারা জিতবে, কিন্তু কারো ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে তারা জিততে চায় না। শিবির এই কথা শুনে তো এবার সবার মধ্যে জোশ চলে আসে। এরপরই শুরু হয় গালার পারফরমেন্স। একের পর এক পারফরমেন্স হতে থাকে। তারপরই আসে সুপারসনিকের পালা। তারা অনেক সুন্দর করে গান গায়, কিন্তু গগনের ফেস দেখে মনে হচ্ছিল আদাতের গানে সে খুব একটা খুশি হয়নি। তাও সবার মধ্যে তাকে হাততালি দিতেই হয়। যাক, তো সুপারসনিকের পরে আসে মিসফিটের পালা। মিসফিটও অনেক সুন্দর পারফরমেন্স করে, কিন্তু বাধা হয়ে যায় যখন মাহিরার ফ্লিপ দেওয়ার টাইম আসে। সে তো এবারও ফ্লিপটা দিতে পারে না, আর তাদের পারফরমেন্স কিছুটা ভেস্তে যায়। কিন্তু তারা থেমে থাকে না, তারা পুরো পারফরমেন্সটাই কমপ্লিট করে। অডিয়েন্সে বসে থাকা সবারই তো মিসফিটের পারফরমেন্স অনেক বেশি পছন্দ হয়। তো এরপরই আসে রেজাল্ট দেওয়ার সময়, যেখানে মিসফিট তাদের ওই ফল্টটার কারণে সেকেন্ড হয়, আর প্রতিবারের মতো এবারও উইনার হয় সুপারসনিক, যেটাতে মিসফিটের সবাই অনেক কষ্ট পায়। এরপরই সুপারসনিক ট্রফিটা হাতে তুলে নেয়। তবে এখানে ঘটে আশ্চর্যজনক ঘটনা। ট্রফি সুপারসনিকের হাতে উঠলেও অডিয়েন্সের মন জিতে যায় মিসফিট। সব অডিয়েন্স তখন শিবিকে উপরে তুলে আনন্দ করতে থাকে। সেটা দেখে গগন তো রেগে মেগেই সেখান থেকে উঠে চলে যায়। এরপরে আমরা দেখি গগন গিয়ে প্রফেসর আইয়ার এর চেয়ারে বসে, যেটাতে সে চারুকে জায়গা দিতে চেয়েছিল। এটা আবার চারু দেখে ফেলে, আর এতে সে কিছুটা অবাকই হয়। এখান থেকে দৃশ্য চলে যায় 1995 সালে, যেখানে গগন তার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে আসে। তারা অনেক সুন্দর করে বার্থডে পার্টি সেলিব্রেটও করে। এরপরই তার একটা রেসেও পার্টিসিপেট করে, যেখানে রেসের মধ্যে গগন তার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে প্রায় হেরিয়েই যাচ্ছিল। ঠিক তখনই গগনের মা তাকে ডাকে আর রেসে কনসেন্ট্রেট করতে বলে। গগনও তখন জিতে যায়, কিন্তু তার মা গগনের উপর অনেক বেশি রেগেছিল, কারণ সে তার কম্পিটিশনে কনসেন্ট্রেট না করে বাইরে কথা বলছিল। এজন্য গগনের মা তাকে সবার মধ্যেই একটা থাপ্পড় বসিয়ে দেয় আর তাকে অনেক অপমান করে। গগনের মা তাকে বলে তার সব সময় কম্পিটিশনে ফার্স্ট আসতে হবে, কিন্তু সেই ফার্স্ট যেন হারের সমান না হয়। যাই হোক, এখান থেকে দৃশ্য আবারও বর্তমানে আসে, যেখানে চারু গগনকে জিজ্ঞেস করে তাহলে কি সব মিথ্যা ছিল। গগন বলে সে চলে যেতে চেয়েছিল, কিন্তু সে সুপারসনিকের পারফরমেন্স দেখেছে, আর এভাবে চলতে থাকলে সুপারসনিক কখনোই গোটের ট্রফি জিততে পারবে না। আর সে সুপারসনিককে না জিতিয়ে কোথাও যেতে চায় না, তাই সে এখানেই থেকে যাবে। এই কথা শুনে তো চারু অনেক কষ্ট পায় আর বলে সে কখনো জীবনে যা চেয়েছে তা পায়নি, সবসময় তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। আবারও ঠিক তাই হলো। ঠিক তখনই সুপারসনিকের সব মেম্বাররা ভেতরে চলে আসে। তারা আসলে গগনের ফেয়ারওয়েল সেলিব্রেট করতে এসেছিল, কিন্তু সেখানে এসে তারা জানতে পারে যে গগন যাচ্ছে না। এই কথা জেনে তাদের যেখানে খুশি হওয়ার কথা সেখানে তারা আরো বেশি স্যাড হয়ে যায়, কারণ তাদের সাথে গগন সব সময় খুব খারাপ বিহেভ করে। যাই হোক, এরপরই গগন তাদের বলে তারা যেভাবে জিতেছে সেটা কখনো জেতা হয় না, তাদের এই জেতা সেলিব্রেট করাটা বোকামি হবে। তাদের আরো পরিশ্রম করতে হবে আর গোটের ট্রফি নিজেদের হাতে নিতে হবে। এদিকে আমরা মিসফিটের টিমকে দেখি, তারা সবাই তাদের জেতা সেলিব্রেট করছিল। সবাই তো অনেক বেশি খুশি ছিল, কারণ তারা সেকেন্ড হয়েও জেতার সমান সম্মান পেয়েছে। অডিয়েন্স তাদের পছন্দ করেছে, এটাই তাদের কাছে অনেক বড় কিছু। আর তাদের নেক্সট মুভ হলো এখন গোটের ট্রফি, যেটার জন্য তাদেরকে পরিশ্রম করতে হবে। অন্যদিকে আমরা মাহিরাকে দেখি, তার তো বারবার সেই সময়টা মনে পড়ছিল যখন জাজ মিসফিটকে বলেছিল যে তাদের একটা ফল্টের কারণে তাদের 2 মার্ক কাটা হয়েছে, তাই তারা সেকেন্ড হয়েছে। এখানে তো মাহিরা এটা নিয়েই কষ্ট পাচ্ছিল যে শুধুমাত্র তার কারণেই মিসফিট ফার্স্ট হতে পারল না, সে একটা লুজার। এসব ভেবে সে প্রচুর পরিমাণে কান্না করতে থাকে। আর এই দৃশ্যের সাথেই এই গল্পের প্রথম পার্ট শেষ হয়ে যায়। এর পরবর্তীতে কি হতে চলেছে? মাহিরা কি নিজেকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবে? আর এই সুপারসনিক এবং মিসফিটের কম্পিটিশন কোন দিকে যেতে চলেছে? গোটের ট্রফিটা শেষ পর্যন্ত কারা পাবে, মিসফিট নাকি সুপারসনিক?
সেটাই জানতে পারবো পরবর্তী পার্টে, যেটা আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। সেই পর্যন্ত একটু অপেক্ষা যে করতেই হবে। তবে আজকের এই এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।